তত্ত্বকে রিপ্রেজেন্ট করে হুম এবং আমাদের শরীরের মধ্যেই মহাকাশের বা অন্তরিক্ষ একটা ক্ষুদ্র অংশ, হুম যেটাকে আমরা চিদাকাশ বলে থাকি ধ্যানের সময়, যেখানে আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করি। হুম তার একটা অংশ আমরা দেখে থাকি। হুম আমাদের সহস্রার চক্রের ওপরে, যদি মানে সহস্রার চক্রের উপরেও বলা ভুল, সহস্রার চক্রে যদি আমরা কানেক্ট করি, হুম তাহলেও সেটা সেই অন্তরিক্ষের শক্তিকেই আমাদের মধ্যে ইনপুট করছে। হুম এবং আমাদের শরীরে অগ্নি, বায়ু, জল, এই সমস্ত তত্ত্বগুলো এই চক্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। হুম এবং এক একটা চক্রের কিছু নির্দিষ্ট দেবতা আছেন, দেবী আছেন, হুম এবং তার বীজ মন্ত্র আছে, এবং হুম তার আহ ওই জং বং লং হং, হুম আমি আমি আহ, যে কিছুটা চক্রের যে ভুল হতে পারি, বীজগুলো রয়েছে কিন্তু আর কি প্রত্যেকটা চক্রের। হ্যাঁ, হ্যাঁ, হুম হুম এবং প্রতিটা চক্রের পদ্মে হুম ডাকিনী, লাকিনী, রাকিনী, হাকিনী সমস্ত শক্তি কিন্তু বর্তমান। হুম এবং এই যে মানে শতদল পদ্ম বা দ্বিশতদল পদ্ম বা এই যে পদ্মগুলো, হুম এই পদ্মের মধ্যে যদি মানে আমরা শুধু এটা বই পড়া ব্যাপার নয়, মানে আধার বেশিতে লোকের দর্শন আলাদা আলাদা কিছুটা হয়, হুম কিন্তু মোরাললেস সে সেমই থাকে। হুম এবং এই এক একটা আহ, এই যে তত্ত্ব বা এই যে গ্রন্থি, হুম কোনোটা রুদ্র গ্রন্থি, কোনোটা বিষ্ণু গ্রন্থি, কোনোটা উম, অনাহত, বা এই যে যে সমস্ত উম, এর কালার দিয়েও যদি সিম্বলাইজ করি, হুম তাহলেও এই পাঁচটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। হুম এবং এই পাঁচটা তত্ত্ব নিয়ে জগৎ তৈরি। হুম তো আমার এইটুকুই মনে হয়েছে, এবং এই প্রত্যেকটা চক্র এবং প্রত্যেকটা চক্র বলি বা পদ্ম বলি, তার মধ্যে যে নির্দিষ্ট দেবদেবী রয়েছেন, সেই সমস্ত দেবদেবীর আহ, যে বীজ মন্ত্র বা জপ মন্ত্র, সেগুলো তো মন্ত্র বিশেষ, যারা মন্ত্র সাধনা পথে যাচ্ছেন তাদের জন্য আলাদা আলাদা থাকছে, হুম কিন্তু বেসিক্যালি জায়গাটা সেম। হুম এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এরপরে কে বলতে পারবে যে আমাদের মধ্যে যে মানে সমস্ত জগতে সবকিছু রয়েছে বা সমস্ত তত্ত্ব রয়েছে, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো বা কিভাবে বলতে পারি এটাকে? আমি কিছু বলি দাদা? হ্যাঁ, বলো। আপনার যে কোর্সে আমরা সহস্রার চক্র যেটা দেখেছি, যেটা মানে আপনি যেটা বলছেন, আমরা যেটা ফলো করেছি, হুম সেখানেও আমি দেখতে পাচ্ছি যে আমরা তো পঞ্চতত্ত্ব দিয়েই তৈরি। হুম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার মানে আমার মধ্যে পুরো ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মাণ্ডের মধ্যেই আমি আছি। হুম হুম ঠিক আছে? হুম তো সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে আছে, আর আমরা সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আছি, এটা দেখতে পাচ্ছি। আর আপনার যখন মানে আপনার কোর্সে বলি, যখন নেচার মেডিটেশন যখন আমি করতে যাচ্ছি, হুম ঠিক আছে, তো এখানে যখন দেখছি, সেখানেও কিন্তু আমি সেম জিনিস দেখতে পাচ্ছি। শুধু আমাদেরকে সেই জিনিসটা উপলব্ধি করা দরকার। আমরা আমাদের শরীর থেকে সবকিছু এই পঞ্চতত্ত্বের মধ্যেই আমরা তৈরি। হ্যাঁ, তো সেটা আমরা বুঝবো কি করে যে আমাদের শরীরেই যে সব রয়েছে? সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা আমাদের মানে আপনার সাধনার মাধ্যমে বুঝতে হবে। আর এমনি যদি নিজেকে যদি আমি নর্মালি কথার মাধ্যমে যদি আমি বলতে চাই, তাহলে কিভাবে বুঝবো? আমি একটা কথার মধ্যে হয়তো সে হয়তো সাধনা জানে না, ধরে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমি তাকে হুম। এমন কোনো একটা কথা বলবো বা আমি তাকে এমন কোনো একটা রিয়েলাইজেশন করাবো যেটার মধ্যে কন্ট্রাডিকশন স্টেট থাকলেও কিন্তু ইন্ডিকেশন এক জায়গাতেই দেবে। হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা আমাদের পৃথিবী তত্ত্ব, আমাদের লোয়ার পোর্শনটা। হুম তারপরে যেটা স্বাদিষ্ঠান চক্র, হুম সেটা আমাদের তত্ত্ব, যেটা হুম সেটা আমাদের নিচ। হুম
আচ্ছা, এক মিনিট, ঠিক, হ্যাঁ বলতে থাকো, আমি শুনছি। হ্যালো, হ্যাঁ কৃষ্ণ সরকার, বলতে থাকো, শুনছি। আর হচ্ছে যেটা বায়ুতত্ত্ব সেটা হচ্ছে আমাদের ফুসফুস যেটার হুম যেটুকুতে আছে হুম ওটা হচ্ছে বায়ুতত্ত্ব। হুম আর তার উপর পোর্শন সেটা হচ্ছে আকাশতত্ত্ব। হুম এরপরে এটাই তো স্যার 5 এলিমেন্টস আমাদের শরীরে যেটা সাধারণ যেটা মানে বুঝি আর কি। হ্যাঁ এটা তো রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে জগতে যা রয়েছে তা আমাদের ভেতরে থাকলো কি করে? ও আচ্ছা। আমি তো বলে দিলাম। দাদা কি একটু বলতে পারি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলি একদম শর্টে। আমি আমার একটা লেখাও আমি দিয়ে দেবো, আমি জাস্ট এটা লিখেছিলাম আর কি, একদম মানে নিজের মাথায় এসেছিল, আমি লিখেছিলাম। তো এই যে কনসেপ্টটা, কিছু কন্ট্রাডিকশন স্টেট আমরা যদি কাউকে বলি, হয়তো দেখা যাচ্ছে সে হয়তো সাধনা লাইনে নেই, সে হয়তো এই সমস্ত ক্ষেত্রে হয়তো নেই, তো তাকে বলবো কি করে? এটা একটা আমি একটা লেখা লিখেছিলাম, সেটা বললে হয়তো লোককে ইজিলি বোঝানো যায়। যেমন এখানে লেখাটা আমি জাস্ট যেটা লিখেছি, আমি বোধহয় ছবি দিয়েছিলাম, যে রুদ্রাক্ষের মালাতেও আমি আছি, কঙ্কাল মুন্ডের মালাতেও আমি আছি, স্নেহের মধ্যেও আমি আছি, ধারালো অস্ত্রের মধ্যেও আমি আছি। প্রত্যেকটা লাইনকে খেয়াল করে শুনবেন যে কি রয়েছে। কিন্তু রুদ্রাক্ষের মালাতেও আমি আছি, কঙ্কালের মুন্ডে মালাতেও আমি আছি, স্নেহের মধ্যেও আমি আছি, ধারালো অস্ত্রের মধ্যেও আমি আছি। সে তো আমি, শুদ্ধতাও আমি, অন্ধকারও আমি, মলিনতাও আমি। ন্যায়ের সাথে থাকলে আমি ধর্ম, বিরুদ্ধে থাকলে যুদ্ধও আমি। ইতিহাসের পাতায় বয়ে যাওয়া রক্ত, সহস্র মানুষের চোখের জল আমি, জয় লাভের পর স্বস্তির হাসিও আমি। অন্ত্যেষ্টিক্রিয়া চিতার অগ্নি হোক বা গঙ্গার শুদ্ধ জল, তাও আমি। ওই কবরে থাকা মাটির অংশও আমি, সুগন্ধও আমি, দুর্গন্ধও আমি। জাতি ধর্ম বর্ণ সকলই আমি, সরলতাও আমি, কঠোরতাও আমি। কখনো সঠিক মার্গের জন্য ঘুলিয়েও দিতে পারি, আবার প্রয়োজনে নিজেও ঘুলিয়ে অপরজনকে সঠিক মার্গে ফিরিয়ে আনতে পারি। সমগ্র সৃষ্টি আমি, সৃষ্টির কেন্দ্র আমি। আচ্ছা এক মিনিট। সমগ্র সৃষ্টি আমি, সৃষ্টির কেন্দ্র আমি, আমিই ব্রহ্ম। প্রণামের বিনম্রতাও আমি, আক্রমণের হিংসাও আমি। অত্যাচারিত হওয়া প্রত্যেক জীব আমি, ন্যায় দাবি করা প্রাণীও আমি। দণ্ডের অপেক্ষা করাও আমি, দ্বন্দ্বদাতাও আমি। জন্মও আমি, মৃত্যুও আমি, সৃজনও আমি। পালকও আমি, আবার আমিই ধ্বংস। স্থির ধৈর্য শান্তও আমি, উগ্রতাও আমি। সমগ্র বিশ্বের প্রতি কণায় আমি, প্রতি বিন্দুতে আমি। শক্তি ভক্তি সংগ্রামও আমি। ঝড়ের পূর্বাভাসও আমি, ঝড়ের তাণ্ডবও আমি, ঝড়ের শেষে নবরূপে সৃষ্টিও আমি। সমগ্র সৃষ্টি আমি, সৃষ্টির কেন্দ্র আমি, আমিই ব্রহ্ম। অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি। এবার এই যে জিনিসটা বলা হলো, এটা পড়ার পরে বা শোনার পরে কার কিরকম কি মনে হলো? আমার ভেতরেই ব্রহ্ম বিদ্যমান। হ্যাঁ, এবার সেটা কিভাবে? আমি ওই অ্যান্সারটাই জানতে চাইছি, কিভাবে? আহ, আমি কি একটু চেষ্টা করব? হ্যাঁ বলুন। মানুষের ভেতরে যে জীবাত্মা, সেটা যদি সৃষ্টিকর্তার অংশ হয়ে থাকে, হুম যেটাকে আমরা জ্যোতি দর্শন করি যখন, হুম বা আমরা যখন উম, নাটক করি, বা আমরা যে কোনো সাধনার মাধ্যমে যখন এই জ্যোতি দর্শনটা করি, হুম তখন আত্মদর্শন যাকে বলি আমি। হুম তো সেই আত্মদর্শন, এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা ভগবানের স্বরূপ, মানে হুম। আমি ব্রহ্ম, হুম এই যে ব্রহ্ম জ্ঞান, বা এই ব্রহ্মর সত্য জগৎ মিথ্যা শঙ্করাচার্য বলে গেছেন, বা দ্বৈতাদ্বৈতবাদ রয়েছে রামানুজের। কিন্তু যদি ব্যাপারটাকে এরকম ভাবে দেখি, যে একটা আয়না, আয়নার এপাশে জীব,
আর জীবের যে প্রতিবিম্ব সেটা হচ্ছে ওই আয়নার রিফ্লেকশনটা। হুম এর আয়নার মাঝখানে যদি ধুলো থাকে হুম তাহলে সেই আত্মদর্শনটা সম্ভব নয়। হুম এই ধুলোটা হচ্ছে মহামায়া, হুম এবং ওই রিফ্লেকশনটা হচ্ছে ওই জ্যোতির যে কথাটা আমি বলছি, মানে আমি যদি হুম আয়নায় হুম নিজের হুম রিফ্লেকশনটা দেখি, এপাশের যে জীব আর ভেতরের যে আয়নার ভেতরের যে রিফ্লেকশনটা, ওটা যদি আত্মজ্যোতি হয়ে থাকে, হুম আয়নাটাতে যদি ধুলো মাখানো থাকে, তাহলে ওই জ্যোতিটা দেখা যাবে। হুম দ্যাট ইজ মহামায়া। হুম এবার মানে কাউকে খুব সহজে বোঝানোর আহ, মানে আমার যেটা মনে হয় যে আহ, ধরুন আমরা যদি বলি উম, যে আহ, এই যে অরা নিয়ে আমরা বলি না যে হুম মানুষের অরা হুম আছে, কিন্তু হুম অরা খালি চোখে দেখা সম্ভব। হুম কিভাবে সম্ভব সেটার জন্য কিছু টেকনিক আছে, করলেই দেখা যাবে অরা আছে। হুম সেম সেম কারো যদি ধরুন উম, মানে কাজে কর্মে মন লাগছে না, পয়সা কড়ির খুব অভাব যাচ্ছে, আহ, তাহলে তাকে যদি বলা হয় যে তুমি বাবা মূলাধার চক্রে একটু ধ্যান করো, বা মূলাধার চক্রে আহ, মনটাকে নিয়ে আসো, তাহলে কিন্তু তার এই অর্থনৈতিক সমস্যা এবং এই যে বাকি যে গ্রাউন্ডিং, মানে পৃথিবীর সঙ্গে হুম যে সংযোগ, সেটা বাড়বে, তার স্টেবিলিটি বাড়বে। সে যদি সেটা ফলো করে তাহলে সে নিজেই যে এটা, কিন্তু সেটা ফলো করতে হবে, দেয়ার আর সার্টেন প্রসিডিওর। হুম ওকে, খুব ভালো। আচ্ছা, সহজভাবে যদি বোঝানো যায় আমাদের মধ্যেই যে এই পুরো ব্রহ্মাণ্ড রয়েছে কিভাবে হয়, তার আগে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যেমন ব্রহ্মাণ্ড রয়েছে, যেটা কৃষ্ণ সরকার একদম স্টার্টিং এর দিকেও বলছিল, আমরা মানে ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা রয়েছি, ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে রয়েছে, দুটো ইন্টার কানেক্টেড রয়েছে। কিভাবে? যেমন আমরা অর্গানের ক্ষেত্রে না বিভিন্ন রকমের খাবার বলি যে এই খাবারটা এই অর্গানের জন্য খুব ভালো। কিভাবে? যদি দেখা যায় গাজরকে কাটা হয়, গাজরের যে স্ট্রাকচারটা সেটা আমাদের রেটিনার সাথে ম্যাচ করে, সেই জন্য বলা হয় কি আচ্ছা চোখের রেটিনার প্রবলেম হচ্ছে, গাজর খাও। যদিও বা অপথলমোলজিস্টদের অ্যাকর্ডিং যে এটার সেরকম কোনো ভিত্তি নেই, কিন্তু যদি আমরা আয়ুর্বেদিক এর দিকে দেখি তাহলে এর কিন্তু বেশ রয়েছে। আর এমনি যদি আমরা এদিক থেকেও যদি দেখতে চাই, ভিটামিন এ সোর্সও ওখানে আমরা পাচ্ছি, ক্যারাটিনও কিছু পাচ্ছি, তো সেই হিসাবে গাজরকে আমরা ওখানে প্রাধান্য দিই। তো আমি সেই প্রসঙ্গগুলোকে আমি ছেড়ে দিয়ে যদি নর্মালি দেখি যে কেন বলা হয় চোখের জন্য গাজর, কারণ গাজরকে কাটলে তার যা ইন্টারনাল স্ট্রাকচার আমাদের চোখের রেটিনা স্ট্রাকচার এক। কাউন্সিলিং এর ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে আপনি একটু, যদি তাদের ক্ষমতা থাকে তাদেরকে বলা হয় যে আপনারা একটু আখরোট খাবেন। কেন আখরোট খাবে? আখরোটকে যদি রাখা হয় দেখা হবে দুটো ব্রেনের লোবের মতন রয়েছে, অর্থাৎ আখরোট খেলে আমাদের লেফট ব্রেন আর রাইট ব্রেন দুটো প্যারালাল আছে। কিডনি রিলেটেড হয়তো দেখা যাচ্ছে এই যে সামার সিজনটা আসছে, এখানে দেখা যাবে কারো হয়তো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ফিল্টার করা যাচ্ছে না, তখন কি বলে রাজমা খেতে। রাজমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আর কিডনি স্ট্রাকচার একরকম দেখতে। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু কানেক্টেড, আমরা যদি সেই জিনিসগুলোকে ইনটেক করি তাহলেও কিন্তু আমাদের সেই জায়গাগুলো ডেভেলপ হবে বা সেই অর্গানগুলো ডেভেলপ হবে। এটা দেখা গেলো এক্সটার্নাল আর ইন্টারনাল আমরা কিভাবে ম্যাচ, এরকম করে কিন্তু পুরো বডি পার্টের সাথেও কিন্তু আমাদের বাইরের সমস্ত সেই অর্গান রিলেটেড প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আমাদের খাবার তৈরি করা রয়েছে, প্রকৃতিতে ন্যাচারাল ভাবে রয়েছে। হেলথ ইস্যুর জন্য তার যে রেমেডি হবে সেটাও কিন্তু তৈরি করা রয়েছে। এবারে আসছি যে আমাদের ভেতরে কি করে রয়েছে। আমরা যদি চরক সংহিতা দেখি সেখানে বলছে যে যথা ব্রহ্মাণ্ড তথা পিণ্ডে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ড। অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা রয়েছে তা আমাদের ভেতরে রয়েছে, আমাদের মধ্যে যা রয়েছে তাই ব্রহ্মাণ্ডে রয়েছে। তো একটা তো বেসিক নর্মাল আমি মেডিকেলের দিক থেকে কিছু এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু যাবতীয় বিষয় রয়েছে। কিরকম যাবতীয় বিষয় রয়েছে? ধরা যাক আপনি একটা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি একটা নেগেটিভ থটসের মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন আপনার সারাউন্ডিং সিচুয়েশনটা ওরকম হতে আরম্ভ করে দেবে। অ্যাকচুয়ালি হওয়াটা আরম্ভ হয় না, বিষয়টা কি হয়, ভেতরের ওই স্ট্রেসটা থাকার জন্য আপনি লোকের মধ্যে স্ট্রেসটা দেখা শুরু করবেন। স্ট্রেস আপনার লাইফে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, কিন্তু যখন আপনার উপরে যে লোডটা আসবে আপনি বাকিদের ক্ষেত্রেও সেই জিনিসটাই দেখতে শুরু করবেন। আজকে আপনি যদি হাসি খুশি থাকা শুরু করেন, আপনি চাইবেন আরো যেন 10টা লোক হাসি খুশি থাকুক।
সেই একটা বলা হয় না যে আদর্শ বাঙালির উদাহরণ কি, যে যদি কারেন্ট চলে যায় বাইরে বেরিয়ে গিয়ে দেখে পাশের লোকের ঘরে কারেন্টই আছে নাকি, নিজের ফিউজটাও যে ড্যামেজ হয়েছে ওটা সে দেখে না। কারণটা কি, তার মাথায় রয়েছে আচ্ছা আমার ঘরের লাইনের প্রবলেম তার মাথায় কিন্তু নেই, তার মাথায় রয়েছে পাশের ঘরের লাইনটি আছে, আচ্ছা ওর ঘরের লাইন নেই, তাহলে আমার ঘরেও নাও থাকতে পারে, হতেই পারে যে ফেজ আলাদা, সব কিছু আলাদা, কিন্তু সেটা তার মাথায় কাজ করে না। তো এই যে ইন্টার কানেক্টেড কিন্তু আমরা সবসময় রয়েছি, যার জন্য মহাভারতেও আমরা দেখে থাকি যে শ্রীকৃষ্ণ বলছেন আমাদের দৃষ্টির বাইরেও যারা কর্ম করে তার দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত। এটার আরেকটু যদি এক্সাম্পল দিই, এই যে আমাদের বাড়িতে একটা মিটার বক্স বসানো রয়েছে, সেটা আমরা যা বিলটা খরচ করি সেই হিসাবটা ওঠে। এরপরে যখন বিলটি আসে তখন দেখা যায় যে আমরা যা খরচ করেছি তো ঠিক আছে, ওটা তো হলো, তার সঙ্গে আরো এক্সট্রা চার্জ অনেক কিছু ঢুকে যায়। কিসের চার্জ? না প্রত্যেক এলাকার একটা করে ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার হয়তো 10টা কি 20টা করে বাড়ি কানেক্টেড। এবার কেউ হয়তো পারমিশন করায়নি, কোনো একটা কিছু বসিয়ে দিয়েছে বড় সড়ো, কেউ হয়তো হুক করে দিয়েছে, এই যে স্ট্রিট লাইট জ্বলছে, সব কিছু লোড হচ্ছে কিন্তু ওই ট্রান্সফরমারে। যখন বিল আসবে ওই ট্রান্সফরমারে যতজন কানেক্টেড সবার মধ্যে ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে। তাহলে ওই কর্মটা কি আপনার ছিল? ওটা তো আপনার ছিল না, অন্য কেউ করেছিল, তো আপনার কি? কিন্তু সেখান থেকেও আপনারা প্রভাবিত, বা আমরা প্রত্যেকে প্রভাবিত। আজকে কোথায় কোন আফ্রিকায় অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গেল, তো আমাদের কি? কিন্তু এই বছর যখন গরমটি পড়বে তখন সেটা মানুষ নিতে পারবে না। কোথায় কোন আফ্রিকাতে এখানের সঙ্গে কি সম্পর্ক? কিন্তু সম্পর্ক রয়েছে, যে পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আজকে আমি যদি সবকিছুর সাথে ডিটাচ হয়েও বসে থাকি, বাইরের জগতে যে ঘটনাটি ঘটবে সেটার দ্বারা কিন্তু আমি প্রভাবিত হবই। কারণ এই যে ইলেকট্রন প্রোটন যেগুলো রয়েছে, আরেকটু যদি ফিজিক্সের কনসেপ্টে যদি আসি, যে ইলেকট্রন প্রোটন, এই যে আমরা যে কথা বলছি, এই যে ক্লাস করা হচ্ছে, এই যে আমার কথাটা শুনে কারোর ভালো লাগতে পারে, কারোর বিরক্ত লাগতে পারে, কারোর হয়তো কনফিউজ লাগতে পারে, যাই হোক না কেন, তার মধ্যে যে স্টেটটা তৈরি হচ্ছে সেই ভাইব্রেশনটা কিন্তু আমাদের বডির থেকে বেরোলো। এবার সেটা আমাদের বডির ভেতরে ইলেকট্রন প্রোটন একসঙ্গে সংঘর্ষ হয়ে আমাদের বডি থেকে ফোটন হয়ে এবার সেটা পজিটিভ আয়নও যেতে পারে, নেগেটিভ আয়নও যেতে পারে, যেটা হোক একটা বাতাসে কিন্তু ছেড়ে দিল। কিন্তু এবারে যার থিঙ্কিং প্যাটার্নটা যেরকম, সে ওটা ইজিলি ক্যাপচার করে ফেলবে। আজকে আপনি নর্মালি একটা যে কোনো জিনিস নিয়ে আপনি ভাবুন, সাডেন দেখবেন আপনার মাথায় কোনো একটা কিছু চলে আসলো, আপনি বললেন এই এটা তো আমি জানি না কি করে মাথায় আসলো। এর কারণটা অলরেডি ওই ভাইব্রেশনটা অন্য কেউ ছেড়ে দিয়েছিল আগে, আপনি যখন ওই ভাইব্রেশনে গেলেন আপনি ওই ভাইব্রেশনটা ক্যাপচার করে ফেললেন। তো যখন আমাদের পজিটিভ কিছু, এই যে মন্দিরে পার্টিকুলার কোনো জায়গায় যেতে হয়, কেন যেতে বলে? কারণ ওইখানে একটা পজিটিভ ভাইবস রয়েছে, আমরা আমাদের ভাইব্রেশনকে সেই জায়গায় নিয়ে গেলে দুটো জায়গায় ইন্টার কানেক্টেড হয়ে গিয়ে ক্যাপচার করে ফেললাম। এবারে আমাদের শরীরে তাহলে কি করে সব থাকলো? আমাদের শরীরে মাঝখান দিয়ে সুষুম্না রয়েছে, স্পাইনাল কর্ড, তার দুই ধারে দুটো নাম, ইরা পিঙ্গলা, একটা সূর্যস্বর একটা চন্দ্রস্বর। আচ্ছা, আমরা যদি ডক্টরের সাইনটা দেখি, কি দেখা? মাঝখানে একটা স্টিক রয়েছে, তার দুধারে দিয়ে সাপ পেঁচিয়ে রয়েছে, যদিও বা তার কনসেপ্টটা আলাদা, ওটা গ্রিসের কনসেপ্টে রয়েছে, হাইজিয়া প্যানাসিয়া হেরোডোটাসের স্টিক। আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি নর্মালি সাইনটা নিয়ে আসছি। তো দুই দিক দিয়ে দেখা যায় সাপ পেঁচিয়ে উঠেছে। এই যে পেঁচিয়ে উঠলো, এটা ধরে নাও আমাদের স্পিটে রয়েছে আমাদের স্পাইনাল কর্ডটা, তার দুধার দিয়ে দুটো পেঁচিয়ে উঠেছে এরকম করে সাপের মতন। এইটাকেই বলা হচ্ছে কালসর্প, এটাকেই বলা হচ্ছে কুলকুণ্ডলিনী। এটা যখন জাগে তখন বলা হয় কালসর্প সময়। এবার সেটা এখন করে দিয়েছে দোষ বা যোগ, যাই হোক হোয়াট এভার, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা, যে নিচের দিকে ঘুমিয়ে রয়েছে সে। যখন কেউ সাধনার মাধ্যমে মন্ত্রের মাধ্যমে ওটাকে তুলছে, এই আস্তে আস্তে, এই যে আমরা কোর্সেও দেখেছি বিভিন্ন আমাদের চক্রগুলো রয়েছে, নিচে রুট চক্র, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, এইভাবে পরপর তো উঠছি আমরা উপরের দিকে একদম সহস্রার অবধি। তো এই যে একটু একটু করে আমরা উঠছি, এটা হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। ব্যালেন্স আলাদা, জাগরণ আলাদা। আমরা যেটা কোর্সে করেছি বা করছি, প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে ব্যালেন্সড। ওটা আমরা ডেইলি লাইফে থেকেও করতে পারি, কিন্তু যখন কেউ জাগ্রত করবে তখন কিন্তু আমাদের এই গৃহস্থ জীবনটা কিন্তু একটা প্রবলেমেটিক হয়ে জায়গা দাঁড়ায়। সবসময় কিন্তু গৃহস্থ জীবনের সাথে ব্যালেন্স করা যায় না, তবু করা যায় কত দূর অবধি? থ্রোট চক্র অবধি। ওই জন্য দেখা যায় গণেশজির একটা দিকে দাঁত ভাঙা, যদিও বা তার পৌরাণিক অনেক কনসেপ্ট রয়েছে, আমি যৌগিক দিক থেকে ব্যাখ্যা দিচ্ছি। গণেশজির একটি দিকে দাঁত ভাঙা, কারণ কি? সে বলতে চাইছে বিশুদ্ধ চক্র অবধি তোমার কুণ্ডলিনী জাগ্রত হওয়ার পর তোমাকে হয় সাংসারিক জীবন রাখতে হবে, নয় আধ্যাত্মিক জীবন রাখতে হবে। তুমি দুটোকে কোনো মতেই একসঙ্গে রাখতে পারো না।
সেই জন্য সে একটি দিকে দাঁতকে ভেঙে দিয়ে এটাই কিন্তু প্রদর্শন করাচ্ছে যে কোনো তুমি একটিকে রাখো। তারপরে আমরা উঠে আজ্ঞায় যাচ্ছি, তারপরে সহস্রতে যাচ্ছি। তো আমরা তাহলে এখানে কি দিলাম, এই যে ইরা পিঙ্গলা রয়েছে দুদিকে, স্পাইনাল কর্ডের দুদিকে, এইখানে কিন্তু আমরা যমুনা সরস্বতী বলতে পারি, এখানে কিন্তু আমরা এখানে মহাকুম্ভের যে সংযোগস্থল সেটাকেও বলতে পারি। এই জায়গার থেকেই দিন রাত্রি হয়। স্বাভাবিকভাবে নেচারের সাথে আমাদের দিন রাত্রি কানেক্টেড। কিভাবে? যদি খুব ভালোভাবে খেয়াল করা যায়, আগামীকাল থেকে খেয়াল করে দেখবেন, যখন ভোর হয়, ব্রহ্ম মুহূর্ত, অটোমেটিক দুটো নাকের নস্ট্রিলস খুলে যায়। আবার যখন সন্ধ্যা হয়, অটোমেটিক দুটো নাকের নস্ট্রিলস খুলে যায়। বাকি দিনগুলোতে কখনো ডান দিকের নস্ট্রিলস খোলা থাকে, কখনো লেফট সাইডের নস্ট্রিলস খোলা থাকে। খুব রেয়ার কন্ডিশন হয়, গ্যাস হতে পারে বা অন্যান্য কোনো কন্ডিশনে দুটো নস্ট্রিলস খুললো, নাহলে একদম পার্টিকুলার সন্ধ্যা হবে আর এদিকে ব্রহ্ম মুহূর্ত খুলে যাবে। তার কারণ কি? শাস্ত্রে বলা রয়েছে একটি জায়গায় শ্লোকে যে দিনানা পূজিয় লিঙ্গম রাত্রে চাইব না পূজিয়তে সর্বদা পূজিয় লিঙ্গম দিন ও রাত্রি নিরোধত। অর্থাৎ এখানে লিঙ্গ বলতে ঈশ্বরের প্রতীক বোঝানো হয়েছে, যে দিনেও পুজো করা যায় না, রাত্রেও পুজো করা যায় না। সব থেকে ভালো সময় হচ্ছে যখন দিন রাত্রি সমান। আর দিন রাত্রি সমান কখন? যখন রাত থেকে সকাল হচ্ছে সেই ব্রহ্ম মুহূর্ত, আর যখন দিন থেকে রাত হচ্ছে সেই সন্ধ্যা মুহূর্ত। তো এই দুটি জায়গা যখন এক সরল রেখায় আসে তখন হচ্ছে সব থেকে বেটার। এই দুটি জায়গা যখন এক সরল রেখায় আসলো, তাহলে একটি সূর্য সৎ চলছিল, একটি চন্দ্র সৎ চলছিল, এক জায়গায় কানেক্ট করে দেখা যায় আমার দুটো নাকের নস্ট্রিলস ন্যাচারাল ভাবে খুলে গেল। এই জন্য গ্রামের দিকে একটা কথা রয়েছে, সকালবেলা উঠেই কেন খারাপ খারাপ কথা বলছিস বা বলছো, কেন সন্ধ্যাবেলা খারাপ কথা বলতে নিয়ে লেগে যায়। তার কারণটা কি? তখন নেচার আর আপনি এক। আপনি যা বলবেন সেটাই প্রকৃতি বলবে, আপনি যা ভাববেন সেটাই প্রকৃতি ভাববে, সেটাই আপনার দিকে ঘুরে আসবে। কারণ তখন এক জায়গায় দাঁড়িয়ে গেছেন, তখন দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এর সাথে কি থাকে আমাদের এই যে তত্ত্ব, যেটা রজতবাবু বললো, সঞ্জয় সাহু বললো যে তত্ত্বর কানেক্টিভিটি রয়েছে, এর সাথে আসছে চক্রের কানেক্টিভিটি রয়েছে, যে পুরোটা একসাথে কানেক্টেড রয়েছে। আজকে যদি খুব কমন ধরা যা, এই যে ঠান্ডা গরম ওয়েদারটা হচ্ছে এখন, লোকের দেখা যাবে ঘরে ঘরে ভাইরাল ইনফেকশনের মতন হচ্ছে, অথবা কি হচ্ছে, একটা দেখা যাবে যে জন্ডিস টাইপের কন্ডিশন হতে পারে, বা পক্স হতে পারে, বা হয়তো লিভার হিট হয়ে যেতে পারে, বডি ডিহাইড্রেট হতে পারে। কেন হচ্ছে? দিনে গরম রাতে ঠান্ডা, বুঝছে? দিনে যখন গরম বাড়ছে তখন কোথাও না কোথাও ফিল করবেন এই সময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেমগুলোও কিন্তু বাড়তে থাকে, বা গ্যাসের প্রবলেমগুলো আসে, কারণ মণিপুর চক্র হাইলি স্টিমুলেট হয়ে যায়। রাত্রিবেলা ফল ডাউন করে ফেললো, যেই ফল ডাউন হয়ে গেল, এবার এদিকে যখন বাড়িয়ে দিয়েছিল তখন বডির মেকানিজম একরকম কাজ করছিল, যেই এনার্জিটা কমে গেল সঙ্গে সঙ্গে কি হলো, কোথাও না কোথাও গিয়ে শরীরের যে ফাংশনাল সিস্টেম সেটা পুরোটাই পড়ে গেল। আর পুরোটা যদি পড়ে যায়, সাডেনলি যদি পুরোটা পড়ে যায়, যে ফাংশনগুলোকে ধরে রাখতে পারছিল, যে ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ করতে পারেনি, যে ভাইরাসগুলো ডেভেলপ করতে পারেনি, সাডেন ওগুলো ডেভেলপ হতে শুরু করে। আবার দেখবেন গরম পড়ে গেল, সব ব্যালেন্সড হয়ে গেল, এগুলো অটোমেটিক নিজের থেকেই চলে যাবে। তাহলে আমরা কি বলছি, এই সময় বাইরে ভাইরাস ব্যাকটেরিয়া বাড়ে, আমাদের ইন্টারনাল অর্গানও দেখুন এই সময় কিন্তু যত রাজ্যের প্রবলেমগুলি হবে। ওয়েদার যদি ঠিকঠাক হয়ে যায় আমাদের শরীরও ঠিকঠাক থাকে। তাহলে বাইরের সঙ্গে আমরা পরস্পর সম্পর্কযুক্ত। এবারে মেডিটেশনের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে শুধু কি আমাদের কাজ হচ্ছে না, তাহলে যদি আমরা পরস্পর সম্পর্কযুক্ত থাকি, তাহলে আমি যদি আমার ভেতরকে ব্যালেন্স করি, আমি যদি আমার ভেতরের জায়গাগুলোকে যদি ঠিকঠাক করি, আমি যদি আমার রিপুগুলোকে, যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যগুলোকে যদি ব্যালেন্স করি, আমি যদি আমার ক্লেশগুলোকে, যে পঞ্চক্লেশ অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ, এগুলোকে যদি আমি কন্ট্রোল করি, কোথাও না কোথাও আমি আমার সাথে সাথে কিন্তু পারিপার্শ্বিক যে জগতের যে বিষয়গুলো রয়েছে তাকেও আমি প্রভাবিত করতে শুরু করছি। একা হয়তো সম্ভব না, আপনি হয়তো ভাবছেন আমি একা কি করে করছি, কিন্তু এরকম আরো অজস্র লোক আমাদের দৃষ্টির বাইরেও কিন্তু তারাও কিন্তু সাধনা করছে, তারাও কিন্তু ধ্যান করছে, তারাও কিন্তু সার্বিক কল্যাণ করছে। ফলে ছোট ছোট সেই বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্মের মতন প্রত্যেকটা জায়গা যখন এক জায়গা কানেক্টেড হয়ে যাবে, তখন কিন্তু একটা হিউজ এনার্জি তৈরি হয়। প্রবলেম আসবেই, কারণ প্রবলেমের দিকে ঝোঁকটা বেশি আজকের দিনে দাঁড়িয়ে, সেই তুলনায় ব্যালেন্সের জায়গাটা কম। কটা লোক ব্যালেন্স করে? এখন লোককে যদি বলা হয় কুণ্ডলিনী জাগ্রত করবেন, হ্যাঁ করবো। ব্যালেন্স করবেন, সময় কোথায়? সারাদিনে তো সেরকম সময় নেই, সে সকাল থেকে রাত অব্দি ফর্দ দেবে, যতক্ষণ ধরে ফর্দ দিলে হয়তো 10 মিনিট চলে গেলো, 10 মিনিট একটা তার মেডিটেশন হয়ে যেত। তো এই যে জিনিসগুলো, এবারে পার্টটা কম,
যারা ওইগুলো করে, কিন্তু এইখানে আপনি আপনার সাথে সাথে আরো 10 জনের কিন্তু অজান্তেই কিন্তু ভালো করে ফেলছেন। এটা কিন্তু লাইফে সব থেকে বড় পরিহারা। একদম স্টার্টিং দিকে যে বলছিলাম আমি, যে কিছুটা ঋণ কানেক্ট থাকে বা কিছুটা ভাবে আমরা কানেক্টেড হয়ে যাই, তো সেই ঋণটাও কিন্তু আপনি আপনার অজান্তেই কিন্তু ক্লিয়ার করতে শুরু করলেন। তার জন্য আলাদা করে আপনাকে কোথাও ছুটতে হবে না, যাচ্ছে আমার এরকম ঋণ রয়েছে, আমি কি করব। কারণ আপনি তো আরো 10 জন, আপনি শুধু আপনার নয়, আপনার তো করছেনই, ভালো কথা, আরো সবার করছেন। কারণ কি, যেটা রজতবাবু স্টার্টের দিকে বলল, যে ঈশ্বরেরই অংশ আমরা, প্রত্যেকেই কানেক্টেড, যেটা সঞ্জয় সাহু বলেছিল, যে প্রত্যেকেই আমরা কানেক্টেড, সেই পরমপিতা পরমেশ্বরেরই তো অংশ। আজকে আপনার পায়ে যদি আমি একটা প্রচুর জোরে মেরে দিই, আপনার কি শুধু পায়ে যন্ত্রণাটি হবে? পা থেকে মাথা অব্দি পুরো শরীরে আপনাকে যন্ত্রণা করাবে। কেন করবে? আপনার তো পায়ে মেরেছিলাম আমি। তার মানে কি, নার্ভ কানেক্টেড বা সবকিছু কানেক্টেড, সেরকম আমাদের এই রুটটাও কিন্তু কানেক্টেড এক জায়গাতেই। তা আমরা যদি তাদের অংশ হই, তাহলে একজন যদি সুখে থাকে বাকিরা সুখে থাকবে, একজন যদি দুঃখে থাকে সবাই দুঃখে থাকবে। বলতে পারলাম? এতটা ক্লিয়ার তো সবাই? না এখানে কোনো ডাউট থাকলো? না, ডাউট নেই। মানুষের নিউরনের মতোই, আমি কি একবার বলবো, মানুষের হ্যাঁ, নিউরনের হ্যাঁ। মতোই মহাবিশ্বের যে স্ট্রাকচার, হুম। সেটাও এই নিউরনের মতো স্ট্রাকচার। হ্যাঁ, যেটা আমরা দেখতেও পাই যে গ্যালিক্সিও এর যে স্ট্রাকচার আমাদের ব্রেনের, হ্যাঁ, এনএলপি যদি কন্ডিশন, নিউরো লজিস্টিক প্রোগ্রাম যদি দেখি, সেখানেও কিন্তু একই রকম দেখতে লাগে। আমাদের ব্রেনের ভেতরে নার্ভ ফাংশন, এমিসারি ভেনেরও যে স্ট্রাকচার, আর একটা আকাশ ছায়াপথ মিল্কি ওয়ের তার স্ট্রাকচারটাও সেরকমই। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো ইন্টারকানেক্টেড। তাহলে ব্রহ্মাণ্ডে, তার মানে কি হচ্ছে, আমি যদি আজকে একটা কারোর লোক উপরে খারাপ কোনো কিছু প্রয়োগ করি, আমি আমারও ক্ষতি করলাম, যার উপর করছি তারও ক্ষতি করলাম, সঙ্গে আরো 10 জনের ক্ষতি করলাম। তাহলে আপনার দোষ লাগবে না তো কার দোষ লাগবে? এই যে সৎকর্ম করছে, যে যার উপর রাগ করছে, খারাপ করে দিচ্ছে, এই যে যাবতীয় বিষয়গুলো হচ্ছে। আবার যদি আমি কারোর ভালো করি, আমি আমার ডেভেলপমেন্টের সাথে তার ডেভেলপমেন্ট করলাম, আরো অজান্তে ওই যে ভাইব্রেশনটা আমি ছেড়ে দিলাম, যে ওই ভাইব্রেশন অবধি পৌঁছাতে পারবে তারও ভালো হতে আরম্ভ করলো। তাহলে কি হলো, একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হয়ে গেল। এবার এখানে প্রসঙ্গ অনেকে করে, আগেকার দিনের তো ঋষি সন্ন্যাসীরা যারা ছিলেন তারা প্রচুর অভিশাপ দিয়ে দিতেন, কিন্তু তাদের অভিশাপগুলো যদি অ্যানালাইসিস করা যায়, আলটিমেট কিন্তু সার্বিক কল্যাণই হতো। এমন কোনো অভিশাপ নেই যে অভিশাপটা কিন্তু পার্টিকুলার কোনো একজনেরই ক্ষতি করেছে কিন্তু সার্বিক কল্যাণ করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্বার্থ চরিতার্থ হয় না বলে আমরা যে যার ডায়লগগুলো দিয়ে দিই আর কি, অভিশাপের নাম করে বা জিনিসগুলো দিয়ে দিই, সেটা পার্টিকুলার আমার আর তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। আর তাদের সময় যে অভিশাপগুলো হতো, বা সাধু সন্ন্যাসীরা বা ঋষিরা যে অভিশাপগুলো দিত, সেখানে কি হচ্ছে যে তাদের মধ্যে তো ছিল ঠিক আছে, কিন্তু তাছাড়াও কিন্তু অন্তিম যে অবস্থাটায় পৌঁছাতো সেটা কিন্তু সার্বিক কল্যাণের জায়গায় দাঁড়াতো, অথবা কি করতো, পরবর্তী জেনারেশনের একটা এমন কোনো সতর্ক বার্তা হয়ে দাঁড়াতো, বা একটা তাদের গাইডলাইন হয়ে দাঁড়াতো। ডিফারেন্সটা আমাদের অভিশাপ আর তাদের অভিশাপের মধ্যে এইখানেই। খুব ভালোভাবে চিন্তা করবেন, যে কোনো বিষয়ের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা সেই জায়গা কিন্তু তৈরি করেছে, কোথাও না কোথাও একটা এনার্জিকে তৈরি করতো। আমাদের ক্ষেত্রেও সমস্যা আসছে, তাদের ক্ষেত্রেও সমস্যা আসতো। আমাদের সমস্যা জড়িয়ে থেকে তাদের সমস্যা একটা নতুন কোনো শক্তিকে তৈরি করতো। তাহলে এই, যদি আমরা প্রকৃতির এই জায়গাগুলোকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই জায়গা কানেক্ট করতে পারবো, এবং আমাদের এই জায়গা কানেক্ট করতে পারলে কিন্তু ডেভেলপমেন্ট অটোমেটিক হবে, আলাদা করে কিছু করার দরকার হয় না। এবার এই ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু পদ্ধতি থাকে, ধ্যান থাকে, যোগ থাকে, মুদ্রা থাকে, পুজো থাকে, সাধনা থাকে, বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, ভক্তি মার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, কর্ম মার্গ, বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। তো এইভাবে আমরা চলছি, এইভাবে আমাদের এই কানেকশনগুলো উঠবে। আজকে আমার অ্যাকচুয়ালি লাইভ একটা ক্লাস করানোর মেন টার্গেট ছিল যে আমি লাইভ এই পুরো ম্যাটারটা দেখানোর জন্য, কিন্তু সেরকম আমি স্টুডেন্ট কাউকে লাইভ দেখতে পেলাম না আর কি, ওই জন্য আমি লাইভে আসলাম না, থিওরিটিক্যাল পুরো বিষয়টা আলোচনা করলাম। তো আমি আজকে আরেকবার লিঙ্ক দিয়ে দেবো, চেষ্টা করবেন যে সবাই যেন নেক্সট ক্লাসে একটু অ্যাটেন্ড হন, তাহলে কি হবে, আমি প্র্যাকটিক্যালি এসে লাইভ আপনাদের মেডিটেশনের মাধ্যমে সেই স্টেটটাই আমি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করব, যাতে আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো রকম কোশ্চেন থেকে গ্রুপে লিখবেন, বা কীরকম লাগলো আজকের ক্লাসটা অবশ্যই লিখবেন। শুভরাত্রি।